গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 5:30, আর আমি উঠি এখানে মেয়ের জন্য একটা টিফিন বানাচ্ছি। টিফিন বলতে এটা কি বলো তো, এটা হচ্ছে একটা প্যানকেক, যার মধ্যে কোনো ডিম নেই। তারপর আমি আজকে কলাটাও দিতে পারিনি, তারপরেও একটুখানি আটা দিয়ে আমি প্যানকেকটা বানিয়ে দিয়েছি। ওই বলে না গোলা রুটি, সেরকম টাইপের। আর যাদের বাচ্চারা গোলা রুটি খেতে চায় না, তারা কিন্তু এরকমভাবে একটুখানি চেরি উপর দিকে ছড়িয়ে দিলে দেখবে সে অনায়াসে খেয়ে নেবে। আমার মেয়ে তো খায়। আর এইদিকে দেখো ওকে স্কুলের মানে ওর পাপা ওকে নিয়ে গেল, বাসে তুলে দেবে। আর আমি এদিকে গতকালকে রাত্রে কিছুটা জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, তো সেটাকে মেলে দিচ্ছি। সেটা শুকিয়ে গেলে তারপর তুলে আবার আজকের জামা কাপড় মেলবো। একই সাথে গাছগুলিতেও জল দিয়ে নিচ্ছে। আর আজকে না ভীষণ পরিমাণে গরম পড়েছে, এতটা গরম পড়েছে যে সকালে ঘুম থেকে উঠেই মানে পুরো দরদর করে ঘামছিলাম, জানো তো। আর এদিকে সমস্ত গাছে জল দেওয়া হয়ে যাওয়ার পর রান্নাঘরে চলে এলাম ওকে যে টিফিন বানিয়ে দিয়েছি সেই বাসনগুলো মেজে নিতে। আর আজকে হচ্ছে শুক্রবার, আর বাইরে উঠেছে প্রচুর পরিমাণে রোদ, জানো তো। এখনও স্নান করতে পারিনি, ফুল তুলতে পারিনি। আর এত রোদ উঠলে না ফুল তুলতে ভীষণ অসুবিধা হয়, ভীষণ কষ্ট হয়। ছাতা নিয়ে গেলেও না শরীর যেমন একদম জলে পড়ে ছারখার হয়ে যায়, এরকমের অবস্থা। আর এদিকে সমস্ত বাসন ধুয়ে নেওয়ার পর এবার রান্নাঘরটাও মুছে নেব। আমি চাইছি আজকে স্নানের আগে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে। তারপর আবার হঠাৎ করে মিঠির পাপা বলল সে নাকি মিঠিকে আজকে স্কুল বাস থেকে নামিয়ে আনতে পারবে না, মানে সেটাও আমারই করতে হবে এই গরমে। আর আজকে শরীরটা যে ভীষণ খারাপ লাগছে কি বলবো। তো তোমরা ঘড়িতে তো দেখতেই পাচ্ছ 7:10 বাজে। ঘর মুছে মানে সোজা আমি স্নানে চলে গেছিলাম। আর এই যে আরও অনেকগুলা ধুয়ে এনেছি, এবার এগুলাকে সরিয়ে এগুলা দেবো। তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো না যে কি পরিমাণে গরম লাগছে এই মুহূর্তে, কি পরিমাণে গরম লাগছে। গরম যেমন ভেতর থেকে আসছে। আর এদিকে হ্যাঁ, তোমরা যেহেতু আমাদের ছাদের গাছের ফুলগুলা ভীষণ ভালোবাসো, তো সেই কারণে এগুলোও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর গোপোষণার স্নান করাচ্ছি, আর মনে মনে বলছি গোপোষণা একটু গরম কমিয়ে দাও, ভীষণ কষ্ট হচ্ছে। তো এদিকে দেখো গোপোষণাকে ফুল দিয়ে সাজিয়ে বসিয়ে রাখলাম। আর যথারীতি আমার জন্য একখানা মানে 2খানা বিস্কিট আর একটুখানি চা তো অবশ্যই লাগবে, কারণ চা ছাড়া তো সকালটাই শুরু হয় না, তাই না। আর এত কাজের পরে না একটুখানি চা না খেতে পারলে একদমই ভালো লাগে না। আর এদিকে রান্না করতে চলে এলাম। আর আজকে রান্না করবো একদম সিম্পল, যেহেতু কালকে রাত্রে একটুখানি চিকেন ছিল, তো সেটা দিয়ে হয়ে যাবে। আর এখানে দেখো মাছ ভাজা করছি। মাছ ভাজাটাকে একই সাথে মাছ ভাজা করে ওই তেলেই আমি ভেজে নেব তোমার ঢেঁড়স আর কুমড়ো। ঢেঁড়স আর কুমড়ো ভাজি হলে আমার মেয়ের তো কিছুই চাই না, তো সে ভীষণই ভালোবাসে। আর এদিকে চিকেন সে খাবে না কি জানি না, যদিও আমি কোনো ধরনের বাসি খাবার আমার মেয়েকে দিই না। বাসি খাবার থাকেই না বলতে গেলে আমার ঘরে, আমি একদমই বাসি খাবার রাখি না। তারপরেও যখন একটুখানি বেঁচে যায় সেটাকে গরম করে ভালো করে ঝাল দিয়ে তারপর রাখি, ফ্রিজে তো রাখিই না। আর এদিকে দেখো মেয়েকে স্কুল বাস থেকে নামিয়ে নিয়ে এলাম। এই মুহূর্তে বাচ্চাটার ভীষণ গরম লাগছে বলছিল, কিন্তু কি করা যাবে বলো, গরমের দিন আর কি করে মানে যে ওকে ঠান্ডা রাখা যায় সেটাই বুঝতে পারছি না। তো বলছিল এসি চালিয়েছো, এসি চালাও, এক্ষুনি চালাও। তো সে না কি করেছে মানে সঙ্গে সঙ্গে না সে, আর আমার অবস্থা দেখো, দেখতে পাচ্ছ তো পাগল পাগল হয়ে আছি, এত গরম আর এত গরম, মানে গাল ফাল দিয়ে পুরো আগুন বেরোচ্ছে, জানো না তো, এতটা কষ্ট হচ্ছিল আজকে। আর তার মধ্যে আজকে এই যে সকালে এত কাজের পর একটুখানি জল খাওয়ার পরই দেখছি আমার পেটে ভীষণ ব্যথা করছে। কেন এত ব্যথা করছিল সেটাও বুঝতে পারিনি। আর এদিকে এই যে ভাজাটা নামানো হয়নি, দৌড়ে চলে গেছিলাম মিঠিকে আনতে। তারপর ভাজাটা নামিয়ে গ্যাসটা ঠান্ডা হওয়ার জন্য একটুখানি তো অপেক্ষা করছিলাম। আর এদিকে দেখো চলে এলাম তালটাকে নিয়ে। এই তালটাকে এখন ছাড়িয়ে ভিজিয়ে রাখবো, তাহলে তালটা নরম হয়ে যাবে। বিকেলে আমি এটা থেকে রসটা বের করে নিতে পারবো। আর অনেক দিন হয়েছে, আর এবছর না আমি মিঠির পাপাকে তালের বড়া তালের ক্ষীর কোনোটাই খাওয়াতে পারিনি। সে আমার হাতে আর আমার শাশুড়ি মায়ের হাতের তালের বড়া তালের ক্ষীর খেয়ে ভীষণ পছন্দ করে। তো শাশুড়ি মা বানিয়েছে, ওকে খাইয়েছে, কিন্তু ওই যে ঘরে একটু
পরপর খাবে। আর মিঠির পাপার কি বলো তো, একসাথে অনেকগুলা খাবে না, একটু পরপর সে ভীষণ ভালোবাসে। তো যখনই সে বসে থাকবে একটুখানি ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছে করবে, ওই ফ্রিজ থেকে ক্ষীরটা বের করে দিলে সে ভীষণই খুশি হয়। আর একটু কষ্ট হলেও যারা যেটা খেয়ে ভালোবাসে, বছরে তো একবারই করি। আর এদিকে দেখো গ্যাসটাও মুছে নিলাম, একই সাথে গ্যাসের ছিকগুলো মুছে নিলাম। আর দেখো বাসনপত্র অনেকগুলি মাজা হয়ে গেছিলো, আর যে কটা ছিল সে কটাও মেজে নিচ্ছে। আর জানো তো, আবারও বলছি, এতটা শরীর খারাপ লাগছে কি বলবো, এই মুহূর্তে পেটে ব্যথা, এতটা পেটে ব্যথা করছিল মানে বলার বাইরে। এতটা গরমের মধ্যে, একদম তো গরমের মধ্যে ওই তোমার জলটা খেয়েছি যে এত কাজ করে আসার পর আমার একদম শরীরে ব্যথা, পেটের ব্যথা সমস্ত কিছু শুরু হয়ে গেছে। মনে হচ্ছে এই মুহূর্তে হাড়গোড় ভেঙে আমার জ্বর আসবে। কিন্তু তাল একটা জিনিস দেখবে, সেটা কিন্তু ঘরে রেখে দিলে সেটা নষ্ট হয়ে যায় বা পোকা হয়ে যায়। তো সেই কারণে না আমি তালটা সঙ্গে সঙ্গে করে নেওয়ার চেষ্টা করি। আর যেহেতু তালটা একদমই নরম ছিল, আর যদি খেতেই না পারে লোকটা, বললাম আশা করে আনলো। আর মামার বাড়ি থেকে বেশ কিছুটা নারকেল দিয়ে দিয়েছে। আমার মামার বাড়িতে যেহেতু নারকেল গাছ আছে, নারকেলের জন্য আমার কোথাও থেকে আনতে হয় না। তো সুবিধা হলে মামার বাড়ি থেকে নারকেল পাঠায়, তো নারকেল দিয়ে আজকে ওকে তালের বড়া, তালের ক্ষীর বানিয়ে দেবো। আর এদিকে মেয়ের স্কুল ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, একই সাথে দেখছিলাম যে কী আজকে করিয়েছে, কী করায়নি, আর তার কী করতে হবে সমস্ত কিছু মিলিয়ে দেখছিলাম। আর একই অবস্থা আবার পিঁপড়ে উঠেছে। আমার রুম্পা দিদিভাই বলেছিল লক্ষণ রেখা দিয়ে রাখার পরেও এই অবস্থা, কি করি বলো তো। আর এদিকে দেখো সমস্ত কিছু গোছগাছ করে রেখে দিলাম, মিঠির যা সমস্ত জিনিসপত্র আছে সব কিছু গোছগাছ করে রেখে দিয়েছি। আর একই সাথে একদম সব কিছু ঝাড়াঝাড়ি করে রেখে দিচ্ছি। আর ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। আগে ওই যে রোদ থেকে আনা জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, সেগুলাকেও ভাঁজ করে রেখে দেবো জায়গা মতো। তাহলে কি হয় বলো তো, আর ঘরটা বিকেলে সে করে ডিপ ক্লিন করতে হয় না, গোছানোই থাকে। আর পুজোর ঝাড়াঝাড়ি এখনও আমার শুরু হয়নি, কবে যে করব সেটাই ভেবে উঠতে পারছি না, কারণ এত পরিমাণে গরম দিয়েছে। এই গরম শেষ না হওয়া অবধি আমি পুজোর কোনো ধরনের ঝাড়াঝাড়ি করতে পারবো না আমার মনে হচ্ছে। তো এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটির পাশে ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, পরবর্তী দিনগুলিতেও আমার পাশে এভাবেই থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিও। আর এদিকে দেখো সমস্ত কাপড় ওই আলনাতে গুছিয়ে নিলাম। এবার মিঠি মা কী করেছে বলো তো, সে স্কুল থেকে এসে যে ঘুমিয়েছে, এখন বাজে দুপুর 2টো, এখন অবধি সে ওঠেনি, না জল খেয়েছে না ভাত খেয়েছে, কিচ্ছু নয়, শুধু ড্রেসটা চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছে। এতটা গরম একদম, মানে কি বলবো, তার অবস্থা খুব খারাপ হয়ে আছে। আর এদিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, একই সাথে বারান্দার সিঁড়িটাও ঝাড়ু দিয়ে নেব, যেহেতু বারান্দা বা সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে আমাদের ঘরে আসতে হয়, লোকজনের সাথে সাথে ধুলোবালিগুলোও আমাদের ঘরে আসে, তো সেগুলিও ঝাড়ু দিয়ে উঠতে হয়। আর ওই যে ভোর 5টায় উঠেছি, এখন অবধি কিন্তু দু চোখের পাতা এক করতে পারিনি, আর পারবো না। কেন বলো তো, এখন গিয়ে ওই মিঠিমার তোমার পড়া নিয়ে বসবো, মিঠিমার পড়া রেডি করে দেব, বিকেলে ওর টিচার আছে, তো সেই কারণে ওর পড়া নিয়ে বসতে হবে। তারপরে তো সন্ধেও হয়ে যায়, তাড়াতাড়ি সন্ধে দিতে হবে, গোপোষণার সেবা দিতে হবে, তারপর আজকে তালের বড়া, তালের ক্ষীর এগুলি তো বানাতেই হবে, এটা হচ্ছে এক্সট্রা কাজ। আর মাথা দিয়ে অনবরত ঘাম পড়ছে, কী যে বলি, মানে বলার কোনো ভাষা নেই। আর কালকে না আমার মনিকা দিদিভাইয়ের নাম বলতে একদম ভুল হয়ে গেছে, একদম সরি দিদিভাই, মানে একদম কান ধরে সরি বললাম, আর কখনো এই ভুল হবে না আশা করছি। আর এই যে দেখে নাও আমাদের লাঞ্চ মেনু, গতকালকে রাত্রে একটুখানি চিকেন, আর এদিকে কুমড়ো আর ঢেঁড়স ভাজা, আর ছিল মাছ ভাজা, আর ছিল শসা, তারপর লেবু, এই তো। আর দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এতটা গরম পড়েছে, গাছের পাতাগুলোও নুইয়ে পড়েছে। আর এখন ওই বিকেল 4:30 পৌনে 5টা, হ্যাঁ এখন বিকেল পৌনে 5টাই বাজে। আর আমি এদিকে দেখো ওই যে সুজিটাকে একদম মানে তালের রসের সাথে মিশিয়ে, সুজি আর তোমার চিনিটাকে মিশিয়ে রেখে দেবো, তাহলে সেগুলো সুজিটা একটু ফুলে যাবে, আর ওই যে তোমার চিনিটাও গলে যাবে, তো তাড়াতাড়ি বড়াটা খুব সুন্দর ফুলে উঠবে। তার জন্য আমি একটুখানি ভিজিয়ে 2-3 ঘন্টা রেখে দেবো, অবশ্যই ফ্রিজে রাখবো, কারণ আজকে যে পরিমাণে গরম পড়েছে, এটাকে আমি যদি বাইরে রাখি না, সেটা
এটা এমনিই পোড়া হয়ে যাবে, এটাকে আর ভাজতে হবে না, জানো তো। আর এদিকে এরকম করে মেখে রেখে দিলাম। নারকেলটা পরে দেব, রাত্রে যখন ভাজা করব তখন নারকেলটা দেব। আর এই মুহূর্তে মিঠির টিচারের জন্য চা নিয়ে নিলাম। ঘরে টিচার চলে এসেছিলো, তখন 4:30 বাজে। আর এই যে আমার রান্নাঘরের কাজ আপাতত শেষ হয়েছে। বুঝতেই তো পারছো সন্ধ্যা এখনও লাগেনি, লাগো লাগো হচ্ছে। এখন গিয়ে ঘর ঝাড় দেবো, সন্ধে দেবো, পুজো দেবো, মিঠির পড়ার মানে মিঠিকে টিচারের বাড়িতে পাঠাবো। তারপর দেখো এসে এদিকে আবার শুরু করলাম। ওই যে বলেছিলাম মানে গুলিয়ে রেখেছিলাম, মানে ব্যাটারটাকে বানিয়ে রেখেছিলাম যেটা ফুলে গেছে। এবার এটাতে কিছুটা নারকেল দিয়ে দেখো কি সুন্দর করে বড়াগুলি উঠবে, তোমরাই দেখো। আর আমি না বড়াতে একটু নারকেলটা বেশি দিই, নারকেলটা বেশি দিলে বেশ ভালো লাগে খেতে। নারকেল আর সুজি সেটা দিলে বেশ ভালো লাগে খেতে। নারকেল থাকলে বেশি দিই, যেহেতু মামা বাড়ি থেকে অনেকগুলি নারকেল পাঠিয়েছিল, তো সেই কারণে না দিয়েছি। আর বেশ ভালোই হচ্ছিল, বড়াগুলি একদম ফুলে ফেঁপে উঠছিল। আর বড়াগুলো খেতেও না ভীষণ সুস্বাদু হয়েছিল। আর এদিকে দেখো আর ভাজতে ভাজতেই না মিঠির পাপা মিঠি এসে নিয়ে গেছে। ওই না বড়া ভাজা দেখবে ভাজতে ভাজতে খেতেই একটা স্বাদ, তাই না? আর এদিকে দেখো আমার সমস্ত বড়া ভাজাগুলো রেডি হয়ে গেছে। এবার তোমার ক্ষীরের পালা। এবার ক্ষীরটা করব। ক্ষীর করতে এসে দেখি আমার যে ছেলেটা দুধ দেয়, গরুর দুধটা ফেটে গেছে। তারপর মিঠির পাপাকে বলি একটা আমুলের দুধ আনিয়েছি। আর ক্ষীর দেখবে আমুলের দুধ দিয়ে বেশ ভালো হয়, ক্ষীর পায়েস এইসব জিনিস। আর এদিকে দেখো একই সাথে তালের রসটাকে আর নারকেলটাকে ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তালের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়ার পর তাতে তেজপাতা আর এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যেই মুহূর্তে চড়বড় করে ফুটে উঠবে সেই মুহূর্তেই দুধটা দিতে হবে। আর দুধটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, নাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একদম হালকা আঁচে দুধটা দিতে হবে, গ্যাসটা বাড়িয়ে দিলে দুধটা নষ্ট হয়ে যাবে বা ফেটে যাবে। তো দেখো এখানে দেখতে পাতলা মনে হচ্ছে, কিন্তু এটাকে আমি প্রায় আধ ঘন্টা ধরে জাল করব। আর ক্ষীর দেখবে যত জাল করবে ততই কিন্তু টেস্ট আসে, তাই না? আর এদিকে দেখো আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে। আর ওই সাইডে ভাতও বসিয়ে দিয়েছি। তো আমার ক্ষীর হয়ে গেছে, বড়া হয়ে গেছে। আজকের মতো তাহলে এখানেই ভিডিওটি রাখছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভ্লগে। আর আমার অবস্থাটা একটু তোমরা দেখো, এই মুহূর্তে যে কি পরিমাণে ঘাম হচ্ছে, হাত থেকে পা থেকে ঝরঝর করে ঘাম পড়ছে, জানো না তো বন্ধুরা। এতটা গরম কেন দিচ্ছে সেটাই বুঝতে পারছি না, নাকি আমারই অতিরিক্ত গরম লাগছে, শরীরটা খারাপ তার জন্য, সেটাও আমি বুঝতে পারছি না। তো দেখো অনবরত ঘাম পড়ছে আমার শরীর থেকে, গাল দুটো একদম মানে জলে পুড়ে যাচ্ছে। আর ঘাম যে কতবার চোখে ঢুকেছে তার তো হিসেব নেই। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি তাহলে, টাটা।